ওয়েলকাম টু অল অফ ইউ। এর আগের ক্লাসে আমরা উডেন পোল নিয়ে আলোচনা করেছি। আজকে অন্যান্য পোলগুলো নিয়ে আমি আলোচনা করব। অন্যান্য পোলগুলোর মধ্যে প্রথম যেটা আছে স্টিল পোল। দু নম্বর হলো আরসিসি পোল, আর 3 নম্বর ল্যাটিস স্টিল টাওয়ার। প্রথমে আজকে আমরা স্টিল পোল নিয়ে আলোচনা করব। স্টিল পোল মূলত কতগুলো টাইপের হতে পারে। প্রথম যে টাইপটা সেটাকে বলা হয় স্টিল টিবিউলার পোল। দু নম্বর হলো রেল পোল। তিন নম্বর হলো রোল্ড স্টিল জয়েস্ট পোল। এই রোল স্টিল জয়েস্ট পোল আবার দু রকম হয়। একটা হলো সিঙ্গেল পোল, আর একটা হলো এইচ টাইপ। এই হচ্ছে স্টিল পোলের ভাগ। নামটা শুনেই বুঝতে পারছো যে এই পোলগুলো সবই স্টিল দিয়ে তৈরি, এবং স্টিল টিবিউলার পোল যেটা, সেটা দেখতে হয় অনেকটা এরকম ধরনের। এরকম পোল তোমরা দেখেছো, জেনারেলি স্ট্রিট লাইট বা এইসব ক্ষেত্রে ব্যবহৃত হয়। মানে উপরের দিকটা যত উপরের দিকে যায় তত এটা সরু হয়, এবং নিচের দিকে এটা অপেক্ষাকৃত মোটা ক্রস সেকশনের হয়। এরকম পোল তোমরা দেখেছো। মোটামুটি এটা 12 মিটার বা 13 মিটার হাইটের হয়ে থাকে। মানে ক্রমশ এর ক্রস সেকশনটা ডাউন হতে যায়। এবং স্ট্রিট লাইটের ক্ষেত্রে অনেক সময় এই দিকে একটা থাকে, এইদিকে একটা থাকে, দিয়ে এখানে স্ট্রিট লাইট সেট করা। আর যেটা রেল পোলও দেখেছো তোমরা। রেল পোল এর থেকে একটু হাইটে বেশি হয়, তো সেখানে সেটা জেনারেলি 11 কেভি লাইনে ব্যবহৃত হয়। এইগুলো তুমি 400 ভোল্ট লাইনে ইউজ করতে পারো। মেনলি স্ট্রিট লাইটের ক্ষেত্রে বা কোনো ক্যাম্পাসের ভেতরে যে ইন্টারনাল লাইটিং, স্ট্রিট লাইটিং, সেই ক্ষেত্রে আমরা এই টিবিউলার পোলটাকে প্রেফার করি, কারণ এগুলো দেখতে গুড লুকিং, এবং এগুলোকে যদি বিভিন্ন রং করা যায় তাহলে কিন্তু এগুলো দেখতে খুব সুন্দর হয়। বিশেষ করে যেগুলো সাজানো সিটি বা কোনো কলোনি এলাকা, যেখানে ডেকোরেশনটা একটা বড় ফ্যাক্টর, সেখানে আমরা এই স্টিল টিবিউলার পোলগুলোকে খুব প্রেফার করি। আর রেল পোল যেটা, সেটা হচ্ছে রেল লাইনের মতো দেখতে হয়। তোমরা রেল লাইন দেখেছো, সেই রেল লাইনের মতো যে পোলগুলো মানে একদম পুরোপুরি আয়রনের তৈরি, মানে স্টিল কোয়ালিটির এটা। তো সেটা একদম রেল লাইন দেখতে যেরকম হয় ওগুলো সেই রকমই দেখতে নয়, একটু ডিফারেন্স আছে, তোমরা খেয়াল করলে দেখতে পাবে। কিন্তু এগুলোর হাইট কিন্তু একটু বেশি হয়, এবং এই রেল পোলগুলো জেনারেলি 11 কেভি লাইনে আমরা ব্যবহার করি। আর একটা ধরনের পোল হয়, সেটাকে রোল স্টিল জয়েন্ট বলে। সেগুলোর উপরের দিকটা হচ্ছে আই সেকশন, মানে উপরের ক্রস সেকশনটা দেখলে তুমি দেখবে এরকম আই এর মতো। সেটাও অনেকটা ওই রেল পোল টাইপেরই দেখতে। উপরের ক্রস সেকশনটা বা নিচের দিক থেকে যদি দেখো তুমি এইরকম একটা সেকশন দেখতে পাবে আই এর মতো। সেটা এইরকম মানে একটা খাড়া একটা সিঙ্গেল পোল হতে পারে, মাঝে একটা এরকম থাকে, এখানে এরকম ভাবে জয়েন্ট করা থাকে। এটা হচ্ছে ওই রোল স্টিল জয়েস্ট পোল। এটা যদি দুদিকে দুটো থাকে, দিয়ে মাঝে এরকম ভাবে আবার ক্ল্যাম্প দিয়ে তারা আটকানো থাকে, সেটা এইচ টাইপের হতে পারে। আমরা যদি এরকম দেখতে হয়, এখানে একটা
এরকমভাবে যদি তৈরি হয় তাহলে সেটাকে আমরা এইচ টাইপ বলবো। যাই হোক, এই সমস্ত পোলগুলোর মেন মেটেরিয়ালটা কিন্তু সেম, সবগুলোই হচ্ছে স্টিল মেটেরিয়াল, এবং এদের লাইফ কিন্তু অনেক বেশি, মানে প্রায় 40 ইয়ার্স বা তারও বেশি এক একটা পোল কিন্তু লাস্ট করে, যদি এদিকে রেগুলার মেনটেন করা যায়। মেনটেন্যান্স বলতে এই রোল স্টিল জয়েন্ট বা রেল পোলের ক্ষেত্রে খুব একটা মেনটেন্যান্স দরকার হয় না, মেনটেন্যান্সটা দরকার হয় মূলত টিবিউলার পোলের ক্ষেত্রে, কারণ এগুলো অনেক সময় যদি রং রেগুলারলি না করা হয় তাহলে এখানে মরচে ধরে যেতে পারে, তখন এগুলো মাঝখান থেকে ভেঙে যায় বা তলাতে ভেঙে যায়, এরকম অনেক সময় হয়ে থাকে। আর এগুলো তলাতে যাতে মাটির যে জল বা মাটির যেসব অ্যাসিড ইত্যাদি যেগুলো মাটিতে থাকে সেগুলো যাতে এর সঙ্গে কোনো কেমিক্যাল রিয়াক্ট করে এটাকে নষ্ট না করে দিতে পারে, তার জন্য ফাউন্ডেশনটাকে কংক্রিট ফাউন্ডেশন করতে হবে, যাতে এটা লাইফটাকে দীর্ঘদিন মেনটেন করা যায়, লং লাইফ। সেই রেগুলার পেন্টিং যদি আমরা করে থাকি তাহলে কিন্তু এগুলোকে ওই লং লাইফটাকে আমরা এনশিওর করতে পারি। এর পাশাপাশি এর একটা অন্য আর একটা অ্যাডভান্টেজ আছে, সেটা হলো যে এর ওজনটা কিন্তু অপেক্ষাকৃত কম, লাইটার ইন ওয়েট। লাইটার, LIGHTER, মানে অপেক্ষাকৃত হালকা, তার মানে ওই যে তোমার সিমেন্টের পোল যেগুলো, কংক্রিট পোল, সেই তুলনায় কিন্তু এই পোলগুলো অনেক হালকা, তার ফলে এগুলোকে ট্রান্সপোর্ট করা অনেক সুবিধাজনক, অন্য জায়গা থেকে এগুলোকে ক্যারি করে নিয়ে গিয়ে বসানো যায়, ওইখানেই গিয়ে ফেব্রিকেট করতে হবে এরকম ব্যাপারটা নয়, আমরা অন্য জায়গায় তৈরি করে গোডাউন থেকে সেখানে নিয়ে চলে গেলাম, গিয়ে সেখানে ফেব্রিকেট মানে সেখানে আমরা ইনস্টল করলাম, এই সুবিধাটা এখানে আছে। আর একটা বিষয় হচ্ছে যে এগুলো 11 কেবিতে যেমন ব্যবহৃত হয় সেরকম 33 কেবিতেও কিন্তু এগুলো ইউজ করা যেতে পারে, যদিও 33 কেবির ক্ষেত্রে লেন্থটাকে আরেকটু বাড়ানো হয়, বা যদি 11 কেবির জন্য যেটা ব্যবহৃত হয় সেখানে তুমি আলাদা করে একটা ক্ল্যাম্প সিস্টেম করে ওর লেন্থটাকে আরেকটু বাড়াতে পারো, তাহলে কিন্তু দেখবে যে ওটাকে তুমি 33 কেবিতে ব্যবহার করতে পারো। তোমরা যখন রাস্তাঘাটে চলাফেরা করো তখন এই পোলগুলোর দিকে একটু খেয়াল রাখবে যে এগুলোর স্ট্রাকচার কেমন হয়, 11 কেবি লাইনে কি ধরনের পোল ইউজ হয়েছে, 33 কেবিতে সেই হাইটটা কি একই আছে না একটু বাড়ানো হয়েছে, এগুলো যদি একটু খেয়াল করে দেখো তাহলে এই যে জিনিসগুলো শুধুমাত্র পড়ে হবে না, কিন্তু এগুলো বাস্তবে দেখতে হবে, তাহলে কিন্তু তুমি এর অ্যাকচুয়াল জিনিসটা বুঝতে পারবে। জেনারেলি আমরা 11 কেবির জন্য যে হাইটটা করি মাটি থেকে হাইটটা, সেটা মোটামুটি 11 মিটার মতো থাকে, আর 33 কেবির জন্য এটা 13 মিটার হয়, এই মানে 2 মিটার এক্সট্রা থাকে 33 কেবি। এই মানে স্পেসিফিকেশনগুলো একটু মনে রাখলে তোমাদের পক্ষে এগুলো দেখতে সুবিধা হবে, মানে যখন দেখবে তখন বুঝতে পারবে যে ডিফারেন্সটা কিন্তু তুমি খেয়াল করতে পারবে। তাহলে স্টিল টিবিউলার পোল সম্বন্ধে জানতে পারলে এরপরে যেটা তোমাদের পড়তে হবে সেটা হলো আরসিসি পোল। আরসিসি পোল হচ্ছে মানে পোলের মধ্যে সব থেকে পপুলার, এবং গ্রামীণ এলাকা থেকে শুরু করে শহরের এলাকা সব জায়গাতেই এই পোল বহুল পরিমাণে ব্যবহৃত হয়। এই আরসিসি পুরো কথাটা হচ্ছে reinforced cement concrete পোল, বা এটাকে অনেকে সংক্ষেপে সিম্পল কংক্রিট পোল বলে। আরসিসি পোলকে সিম্পলি অনেকে কংক্রিট পোল বলে। এগুলো তোমরা দেখেছো, সিমেন্টের পোল হামেশাই রাস্তাঘাটে দেখা যায়, এবং এগুলোর স্প্যানটা কিন্তু ওই একটু কম হয় তুলনামূলকভাবে, মানে ঘন ঘন ইউজ করতে হয়। তবে এই পোলগুলোর একটা অ্যাডভান্টেজ হলো যেটা, যে মোটামুটি ধরো মাটি থেকে প্রায় 10 মিটার বা 11 মিটার এরকম ডিস্টেন্স থাকে এই পোলগুলো, হাইটটা কিছুটা অংশ মাটির ভেতরে থাকে। এগুলোকেও ফাউন্ডেশন খুব জোরদার ফাউন্ডেশন করে বসাতে হয়, তাহলে এগুলো উল্টে যাওয়ার সম্ভাবনা থাকে। কংক্রিট ফাউন্ডেশন করে বসাতে পারলে সব থেকে ভালো। কিন্তু এর সব থেকে বড় যেটা অ্যাডভান্টেজ, যে এর কোনো মেনটেন্যান্স দরকার নেই, মানে একবার তুমি বসিয়ে দিলে তারপর এটা নষ্ট হবে। এটা দু রকমের হয়, একটা হচ্ছে যে ভেতরে তুমি একটা লোহার তার জালি মানে লোহার একটা স্ট্রাকচার করে তুমি তার উপর ঢালাই করতে পারো, তাহলে বেশি মজবুত হবে। আর লোহা টোহা না দিয়ে সিম্পল তুমি কংক্রিট যেরকম ঢালাই করে সেরকম ঢালাই করে দিতে পারো, সেটাও হতে পারে। এই জন্য দু রকম স্ট্রাকচারই দেখা যায়, যেখানে কস্টিংটা একটু সেভ করার ব্যাপার থাকে। রুরাল এরিয়াতে যে পোলগুলো আমরা জেনারেলি ব্যবহার করি সেক্ষেত্রে আমরা ভেতরে কোনো লোহার স্ট্রাকচার দিই না, যার ফলে অনেক সময় খুব ঝড় হলে দেখা যায় যে এই পোলগুলো মাঝখান থেকে ভেঙে গেছে, যেগুলোতে তোমার ভেতরে শিট থাকে না বা রড থাকে না, সেগুলোতে এরকম ভেঙে যাওয়ার একটা চান্স থাকে।
আদারওয়াইজ এটা কিন্তু কোনো মেনটেন্যান্স দরকার নেই। ইভেন তুমি যে মাটিতে বসাচ্ছ সেখানে মাটির পোকা বা মাটির জল এগুলোর কোনো ক্ষতি করে দেবে, এটা ভাবার কোনো দরকার নেই। এবং এর ইনসুলেটিং কোয়ালিটি খুব ভালো, মানে পোলে হাত দিলে যে কেউ শক খাবে এরকম কোনো ব্যাপার নেই, একদম ইনসুলেশনটা খুবই ভালো আর কি, মানে একদম কন্ডাকশন হয় না এর ভিতর দিয়ে। যদি না ওটা জলে বৃষ্টির সময় জল পড়ে থাকে সেখানে একটা সমস্যা হতে পারে। এবং এই পোলগুলোর গা দিয়ে তুমি দেখবে একটা গ্রাউন্ড ওয়্যার একদম মাটি পর্যন্ত চলে গেছে, মানে এটা লাগানো থাকে এটা ওই ক্রস আর্মের সঙ্গে। বাই চান্স যদি ইনসুলেটরটা ফেল করে যায় তাহলে কিন্তু ওই কন্ডাক্টর থেকে সোজা ক্রস আর্মের মধ্যে দিয়ে কারেন্ট চলে আসতে পারে, সেক্ষেত্রে ওই তারটা দিয়ে কারেন্টটা বেরিয়ে যাবে। এবং এইগুলোর দু রকমের হয়, মানে বেস যেটা সেই বেসটা স্কোয়ার টাইপের শেপ হতে পারে ক্রস সেকশনটা, অথবা রেক্ট্যাঙ্গুলার টাইপের শেপ হতে পারে। এবং এটা উপর দিকে যত যায় তত একটু ট্যাপারিং থাকে, মানে ক্রস সরু হতে থাকে। মোটামুটি ভাবে নিচের যে বেসটা থাকে সেটা যদি স্কোয়ার বেস আমি ধরে নিই তাহলে মিনিমাম যে বেসটা থাকতেই হবে সেটা হচ্ছে 25 সেন্টিমিটার বাই 25 সেন্টিমিটার, মানে পোলের নিচের অংশটা। আর উপরের অংশ এই ক্রস সেকশনটা হয় 13 সেন্টিমিটার ইন্টু 13 সেন্টিমিটার, এটা মিনিমাম বলে, এর থেকে বেশিও হতে পারে। মিনিমাম এটা তোমাকে রাখতেই হবে, তাহলে কিন্তু স্ট্রেংথটা তুমি পাবে না। আর এই পোলগুলোর যেটা বড় ডিসঅ্যাডভান্টেজ যে মানে এগুলো স্ট্রং ঠিকই, যে চট করে পড়ে না, নষ্ট হয়ে যায় না, মেনটেন্যান্স লাগে না, এগুলো তার অ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজ একটাই, সেটা হচ্ছে যে ওয়েট খুব বেশি, যার ফলে এটাকে ক্যারি করা খুব কঠিন হয়ে যায়। তুমি যে একটা ট্রাকে করে নিয়ে গিয়ে কোনো জায়গায় এই পোলগুলো নামাবে, মানে একসঙ্গে তুমি তো ম্যাক্সিমাম 5-6টার বেশি পোল ক্যারি করতেই পারবে না, মানে এত ভারী এগুলো। তার ফলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো একটা গ্রামে ধরো তুমি এই পোল বসাবে, প্রথম ইলেকট্রিক্যাল ওয়্যারিং সেখানে হচ্ছে বা ইলেকট্রিক্যাল কানেকশন দেওয়া হচ্ছে, একটা রুরাল ইলেকট্রিফিকেশন হচ্ছে। সেই গ্রামে ধরো আমার টোটাল 100টা পোল দরকার। সেই 100টা পোল ক্যারি করে নিয়ে যাওয়ার থেকে আমরা যদি ওখানকারই কোনো একটা মাঠে যদি এটাকে কংক্রিট মানে ঢালাই করে আমরা ওখানে তৈরি করে দিই, তাহলে কিন্তু আমার ট্রান্সপোর্টেশন খরচটা অনেক বেঁচে যায়। সেই জন্য এটাকে অনেক সময় সাইটেই তৈরি করা হতে পারে, কারণ এর মানে ট্রান্সপোর্টেশনটা কিন্তু খুব কঠিন, মানে এটা ক্যারি করাটা একটু কঠিন। সেক্ষেত্রে আমরা অনেক সময় ওইখানেই তৈরি করে নিই। তবে এগুলোর ক্ষেত্রে একটা সুবিধা, পেন্টিং করতে হয়, কোনো পেন্টিং না করলে যেটা মরচে ধরে যাবে বা এরকম কোনো ব্যাপার নেই। শুধুমাত্র ইলেকশন ডিফিকাল্টি, যেটা বসানোর জন্য অনেক লোকজন লাগে, বিশাল ভারী, বসানো একটা কঠিন, মানে হ্যান্ডেল করা কঠিন। আদারওয়াইজ এটা কিন্তু খুবই ভালো। এবং অনেক সময় দেখা যায় এই পোলগুলোর মাঝখানে এরকম কিছু কিছু গর্ত আছে, হোলস আছে। এই হোলসগুলোর থাকার কারণ হচ্ছে ধরো পোলটা এরকম দেখতে, মাঝে যদি তুমি এরকম কিছু কিছু গর্ত রাখো তাহলে এটা দুটো অ্যাডভান্টেজ। একটা হচ্ছে যে এর ভেতর দিয়ে বাতাসটা পাস করে যায়, যার ফলে এটা চট করে উল্টে যায়। 2 নম্বর হচ্ছে যে ওয়েটটা কিছুটা কমে, কিছুটা ফাঁকা অংশ থাকার ফলে ওয়েটটা একটু হালকা হয়। আর 3 নম্বর হচ্ছে যারা সারায় পোলে উঠতে হয়, যাদেরকে ক্রস আর্ম সেট করতে, ইনসুলেটর ঠিক করতে, তার লাগাতে, তারা এটাকে মই হিসেবে ইউজ করতে পারে। এই 3টে অ্যাডভান্টেজ কিন্তু দেখা যায়। সেই জন্য কোনো কোনো পোলের ক্ষেত্রে মাঝে মাঝে এরকম গ্যাপ রাখা হয়। কিন্তু এই মই হিসেবে ইউজ করে অনেক আনঅথরাইজ পার্সন উঠে করতে পারে। এই চিন্তা ভাবনা থেকে এখন এই ধরনের হোল ইউজ করার সম্ভাবনাটা একটু কমেছে। এখন তুমি এইগুলো খুব একটা দেখতে পাবে। অনেক সময় দেখা যায় আনঅথরাইজ পার্সন, যার ওঠার কথা নয়, সে উঠে পড়ছে, এই একটা সমস্যা তৈরি হয়। সেই জন্য এখন এইগুলো পোলার বেশি ইউজ হয়। এবং এগুলো যখন মাটিতে বসাতে হয় তখন যে কোনো একটা প্রিজারভেটিভ কোনো কম্পাউন্ড দিতে হবে, এসব কোনো ব্যাপার নেই। এবার পোকামাকড় এর কোনো ক্ষতি করতে পারে। এখন এগুলোর ক্ষেত্রে আমরা যে ক্রস আর্মটা সেট করবো সেটা কিভাবে করবো, একটা পোলের স্ট্রাকচার তোমাকে দেখাই, বুঝতে পারবে। ধরো এই পোলটা দিয়ে তুমি 3টে ফেজকে রান করাতে চাইছো, তাহলে তুমি এখানে একটা ক্রস আর্ম লাগাতে পারো এরকম। ধরো এরকম একটা ক্রস আর্ম তুমি সেট করলে, আবার এদিকে একটা ক্রস আর্ম সেট করলে, এরকম একটা করলে, আবার এখানে একটা করলে, দিয়ে এখান থেকে তুমি এরকম ইনসুলেটর বসিয়ে তলা দিয়ে তার নিয়ে যাচ্ছ।
এরকম ভাবে তুমি নিয়ে যেতে পারো। তাহলে বুঝতেই পারছো যে কিভাবে তার টাঙানো হচ্ছে, কিভাবে ক্রস আর্মগুলোকে সেট করা হচ্ছে। এই 3টে ফেজ তুমি এরকম ক্যারি করতে পারো। এরকম স্ট্রাকচার তোমরা দেখেছো। এখানে মোটামুটি ভাবে এখান থেকে এখানে এই যে হাইটটা, এটা 10.5 মিটার মতো থাকে। আর একদম যেটা লোয়েস্ট ক্রস আর্ম, সেখান থেকে এটার দূরত্ব হচ্ছে মোটামুটি ভাবে 8 মিটার। এগুলো আমি তোমাদের জানার জন্য বলছি, এগুলো যে পরীক্ষায় আসে তা না, এগুলো জানলে তোমাদের পক্ষে ব্যাপারটা বুঝতে একটু সুবিধা হবে। আর এই লেন্থটা মোটামুটি ভাবে 0.75 মিটার। এটা কিন্তু সব ক্ষেত্রেই, মানে এখানে যদি একটা মাঝে লাইনটা, এই প্রত্যেকটা লেন্থই কিন্তু এরকম 0.75 মিটার। এরকম একটা আমি মাপ তোমাদের দিয়ে দিলাম, তাহলে তোমাদের মনে রাখতে সুবিধা হবে। মোটামুটি ভাবে এইগুলো স্প্যান লেন্থ কত হতে পারে? এগুলো ধরো 80 মিটার বা 100 মিটার, এরকম স্প্যান লেন্থ তুমি এগুলোকে ইউজ করতে পারো। মানে ম্যাক্সিমাম স্প্যান লেন্থ হতে পারে 200 মিটার। এগুলোকে তুমি 33 কেবিতেও ইউজ করতে পারো। আরসিসি পোল যে শুধু 11 কেবিতে ইউজ হয় তা না, 33 কেবিতেও ইউজ হতে পারে। সেক্ষেত্রে কি করতে হয়, এই পোলটার যে স্ট্রাকচার তার উপরে আবার এখানে একটা তোমাকে মেটাল স্ট্রাকচার ফিট করতে হবে, করে ওর হাইটটাকে আর একটু বাড়াতে হয়। কারণ তুমি এই মূল পোলটাকে আর বাড়াতে পারবে না। 33 কেবিতে এই যে বাড়তি তোমাকে 13 মিটার হাইট করতে হবে, তাহলে তোমার ধরো হাইট আছে প্রায় 11 মিটার মতো, আরো 2 মিটার বাড়াতে হবে। এই 2 মিটার বাড়ানোটা কিন্তু তুমি কোনো লোহার স্ট্রাকচার দিয়ে বাড়াবে, এটা কিন্তু এই পোলটাকে আর বাড়ানো যাবে না, তাহলে বিশাল বড় হয়ে যাবে। এরকম ভাবে এটা 33 কেবিতেও ইউজ করা যেতে পারে। যদিও মেনলি এটা ব্যবহৃত হয় তোমার লো ভোল্টেজ লাইন, 400 ভোল্ট লাইন। খুব কম ক্ষেত্রে এটা 11 কেবি বা 33 কেবিতে ব্যবহৃত হয়। একদম মানে যদি দেখা যায় যে রেল পোল পাওয়া যায়নি বা অন্য কোনো প্রবলেম আছে, আদারওয়াইজ কিন্তু আমরা এটাকে 400 ভোল্ট লাইনের মধ্যেই বেশি ইউজ করি। এরপরে যে পোলটা তোমাদের করতে হবে সেটা হলো ল্যাটিস স্টিল টাওয়ার। এটা তোমরা দেখেছো অনেক জায়গাতে। এই ল্যাটিস স্টিল টাওয়ারগুলো মাঠে ঘাটে তোমরা অনেক জায়গাতেই দেখেছো। এগুলো বহু রকম শেপের এবং বহু রকম ডিজাইন, বহু রকম হাইটের হয়। ভোল্টেজ লেভেল অনুযায়ী এদের হাইটগুলো আলাদা আলাদা। একদম মিনিমাম যে ভোল্টেজ এটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে 33 কেবি। 33 কেবিতে স্টিল টাওয়ার আগে ইউজ হতো, এখন কম ইউজ হচ্ছে, কারণ 33 কেবিতে লাইন অনেক বেশি, সংখ্যা বেশি, যার ফলে সাপোর্টের পরিমাণও বেশি লাগে, যার ফলে স্টিল টাওয়ার দিতে গেলে খরচ অনেক বেশি পড়ে যায়। এই জন্য এখন রেল পোল দিয়েই 33 কেবির কাজ চালানো হচ্ছে। এখন মোটামুটি ভাবে ল্যাটিস স্টিল টাওয়ার তুমি দেখতে পাবে কোথা থেকে, 132 কেবি অ্যান্ড অনওয়ার্ডস, মানে আরো অ্যাবাভ, সেই ক্ষেত্রে তুমি স্টিল টাওয়ার দেখতে পাবে। এবং স্টিল টাওয়ারে দু রকমের শেপ হয়, একটা হচ্ছে তোমার সিঙ্গেল সার্কিট আর একটা হলো ডবল সার্কিট। আমি সেখানে আসবো পরে। তার আগে আমি বলে দিই যে স্টিল টাওয়ার এমনিতে এর অ্যাডভান্টেজ হচ্ছে যে এটা কিন্তু খুব স্ট্রং, মানে চট করে এটা উল্টে যায়। এবং যেহেতু মাঝে মাঝে ফাঁক থাকে, মানে স্টিল টাওয়ার দেখেছো তোমরা, মাঝে এয়ার পাস করার অনেক অপশন আছে, যার ফলে খুব জোর ঝড়ও যদি দেয়, ঝড় কিন্তু মাঝখান দিয়ে বেরিয়ে চলে যায়, ওটা টাওয়ারটাকে উল্টে দেয়। সেই যে ঝড়ে টাওয়ার উল্টে গেছে এরকম সম্ভাবনা কিন্তু কম। তবে এটাকে খুব শক্তপোক্ত বেজের উপর বসাতে হয়, অনেকটা জায়গা জুড়ে বসাতে হয়। এটা স্কোয়ার সাইজ টাইপের বেজও হতে পারে, আবার রেক্ট্যাঙ্গুলার টাইপের একটা বড় বেজ হতে পারে। যত টাওয়ারের হাইট বেশি হবে তত বেজ এরিয়াও তার তত বেশি হবে। এবং তোমার এই টাওয়ারকে আমরা দুভাবে ভাগ করতে পারি, একটাকে বলা হয় ট্যানজেন্ট টাওয়ার, আর একটাকে বলা হয় ডেভিয়েশন টাওয়ার। এই দু রকম টাওয়ার হয়। ট্যানজেন্ট টাওয়ার মানে হচ্ছে যে টাওয়ারগুলো যদি একদম সোজা লাইন বরাবর যায়, স্ট্রেট রান, যে কোনো বেন্ড নেই, একটার পর একটা টাওয়ার বসানো আছে, এরকম দেখেছো তোমরা মাঠে, একদম সোজা লাইন মেনটেন করে হয়েছে, তাহলে সেক্ষেত্রে তারগুলো যে টাঙানো হয় সেক্ষেত্রে কিন্তু তোমার টাওয়ারের ওপর লোডটা কম পড়ে। তোমার টাওয়ার অপেক্ষাকৃত একটু ইয়ে করলেও চলে, মানে একটু লেস স্ট্রং করে বসালেও চলে, বেসটা অতটা বাড়াতে হয়। মোটামুটি ভাবে এটাকে ম্যাক্সিমাম 2 ডিগ্রি পর্যন্ত যদি শিফট থাকে, একটা টাওয়ারের সঙ্গে আরেকটার মধ্যে 2 ডিগ্রি অ্যাঙ্গেল যদি ম্যাক্সিমাম থাকে, তাহলে তুমি এই ট্যানজেন্ট টাওয়ার ইউজ করতে পারো। কিন্তু তার তুলনায় অনেক বেশি স্ট্রং হচ্ছে ডেভিয়েশন টাওয়ার। ডেভিয়েশন টাওয়ার কখন ইউজ করি আমরা? যখন লাইনটা বেন্ড করছে, শার্প অ্যাঙ্গেলে বেন্ড করছে, ধরো তোমার 10 ডিগ্রি বা 15 ডিগ্রি বা তারও বেশি অ্যাঙ্গেলে একটা লাইন বেন্ড করছে, এরকম যেতে যেতে হঠাৎ বেঁকে গেল এরকম, তখন কিন্তু
আমরা ডেভিয়েশন টাওয়ার ইউজ করি। এগুলো কিন্তু এই ট্যানজেন্ট টাওয়ার থেকে সাইজ শেপ এগুলো একটু আলাদা হয়, এবং এগুলোর খেয়াল করলে দেখতে পাবে, এগুলো আমি এই জন্য বারবার বলছি তোমাদের যে রাস্তাঘাটে চলার সময় এগুলো একটু খেয়াল করো। এই দু ধরনের টাওয়ার, এটা অনেক বেশি স্ট্রং টাওয়ার, এটা অতটা স্ট্রং নয়। এবং এর ক্ষেত্রে আমি কয়েকটা জিনিস একটু বলি। মোটামুটি ভাবে তোমরা এই টাওয়ারগুলো কিন্তু কস্টলি, মানে পোলের থেকে অনেক বেশি কস্টলি, এবং এগুলো তোমার 300 মিটার বা তার বেশি লেন্থ, তুমি স্প্যান লেন্থে তুমি এগুলোকে ইউজ করতে পারো। এবং যদি ক্লাইমেটিক কন্ডিশন খুব সিভিয়ার হয়, ধরো তোমার খুব বেশি ঝড় ঝঞ্ঝা বা তুষারপাত হচ্ছে বা খুব সাইক্লোনিক এরিয়া, সেসব জায়গাতেও এই স্টিল টাওয়ার কিছু হবে না। যদি তুমি ধরো এমন একটা ফরেস্টের মাঝখানে বসাও, তাই টাওয়ার তো সব জায়গাতেই দেখা যায়, পাহাড়ি এলাকাতেও দেখতে পাবে। এবং এমনও আমি অনেক সময় দেখেছি যে আন্দামানে একটা দ্বীপ থেকে আর একটা দ্বীপে যে টাওয়ার যাচ্ছে, মানে ইলেকট্রিসিটিকে নিয়ে যাওয়া হচ্ছে, সমুদ্রের মাঝখানে একটা জায়গাতে টাওয়ার বসানো হয়েছে, এরকমও দেখেছি। পাহাড়ের মাথায় হয়তো 16,000 20,000 ফিট উপরের পাহাড়ের মাথায়, সেখানেও কিন্তু এই টাওয়ার বসানো আছে, এটাও আমি লক্ষ্য করেছি। তার মানে এই টাওয়ার কিন্তু খুব ব্যাড এবং খুব অ্যাডভান্স ক্লাইমেটিক কন্ডিশনে তুমি বসাতে পারো, কিচ্ছু হবে না। এবং অনেক সময় দেখা যায় বিদেশে তোমার ফরেস্টে ফায়ার লেগে গেছে, দাবানল সৃষ্টি হয়েছে, সেখানেও কিন্তু এই টাওয়ারের কোনো ক্ষতি করতে পারে না। হয়তো গোটা বন জঙ্গল পুড়ে গেছে, কিন্তু টাওয়ারের কিছু হয়নি। শুধু মাঝে মাঝে এর একটু রেগুলার পেন্টিং দরকার, একটু গ্যালভানাইজেশন দরকার উপরে, তাহলে কিন্তু এটা দীর্ঘস্থায়ী এবং চট করে এর কোনো ক্ষতি করা যায়। এবং বিদেশে এরকম আছে যে টাওয়ারটা, আমাদের দেশে এটা নেই। আমাদের দেশে কি করা হয়, টাওয়ারের অনেক রকম পার্টস আছে, টাওয়ারগুলো খেয়াল করে দেখতে পাবে অনেকগুলো মাইল স্টিল প্লেট দিয়ে টাওয়ারটা তৈরি হয়েছে। ওই প্লেটগুলোকে ওখানে নিয়ে গিয়ে অ্যাসেম্বল করা হয়, দিয়ে ফেব্রিকেশন করে টাওয়ারটা ওই সাইটই বানানো হয়। কিন্তু বিদেশে অনেক সময় টাওয়ারটাকে অন্য জায়গায় তৈরি করে হেলিকপ্টারে উড়িয়ে নিয়ে এসে ওখানে বসানো হয়, এরকম জিনিস আছে। আমাদের দেশে এটা করা যায় না, কেননা এটা করাটা খুব কস্টলি। আমাকে একটা ছাত্র বলছিল যে স্যার এরকম তো হতে পারে অন্য জায়গা থেকে, আমি দেখেছি এরকম। কিন্তু ব্যাপারটা হলো যে আমাদের দেশে যদি এরকম করতে যাই আমরা, তাহলে এত বেশি খরচ হবে। ওই টাওয়ারকে হেলিকপ্টার করে উড়িয়ে নিয়ে আসতে গেলে বিশাল খরচ। এবং শুধু তাই না, আমাদের দেশের যা লেন্থ, মানে যত বেশি সংখ্যক টাওয়ার ব্যবহৃত হয়, ছোট ছোট ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে এত টাওয়ার নেই। জার্মানি ছোট দেশ, তারপরে অন্যান্য ছোট ছোট বেলজিয়াম, নিউজিল্যান্ড, এই যে দেশগুলো, এই দেশগুলো আমাদের দেশের তুলনায় অনেক ছোট দেশ, যার ফলে ওরা পারে। আমাদের পক্ষে এই দেশে এত খরচ করা সম্ভব ইলেকট্রিসিটি, মানে ট্রান্সমিশনের পেছনে। সেই জন্য আমাদেরকে ওই সাইডই ফেব্রিকেশন করতে হবে। এই জায়গাটা তোমরা একটু মাথায় রাখবে। এবং যেটা তোমাদের আমি বললাম যে যদি এগুলোর ফাউন্ডেশনটা ঠিক করা যায়, কংক্রিট ফাউন্ডেশনের উপর বসানো যায় বা রেগুলার পেন্ট করা যায়, তাহলে কিন্তু এর দীর্ঘস্থায়ী এবং চট করে এই ফোন খারাপ হয়। আমি এর পরের দিন তোমাদের যেটা পড়াবো, এই টাওয়ারগুলোর একটা ছবি এঁকে দেখাবো যে সিঙ্গেল সার্কিট যদি থাকে তাহলে কিরকম ভাবে ওয়াইন্ডিংগুলো বসাতে, মানে তোমার তারগুলো সেট করতে হবে, তাদের মধ্যে কতটা স্পেসিং থাকবে, ডবল সার্কিট হলে কেমন হবে, সিঙ্গেল সার্কিট হলে কেমন হবে, তাদের কি পার্থক্য, এই জিনিসগুলো আমি নেক্সট দিন তোমাদের পড়াবো। এই জায়গাটা খুব ইন্টারেস্টিং, তোমরা নেক্সট ক্লাসটা ভালো করে শুনবে। আর আজকে যেগুলো পড়ালাম এই তথ্যগুলো মনে রাখার চেষ্টা করবো। এগুলো কিছুটা গল্প ছলে পড়বে, এগুলো যে বিশাল একটা, এটা জাস্ট কিছু ডাটা, এখানে বিরাট যে একটা বোঝার কিছু আছে তার। এগুলো থেকে যে কোশ্চেনগুলো আসছে জেনারেলি, সেগুলো পোল সম্বন্ধে লেখো এরকম দেয় না। এখানে আসতে পারে যে ল্যাটিস স্টিল টাওয়ারের কি অ্যাডভান্টেজ বলো, বা আরসিসি পোলের কি ডিসঅ্যাডভান্টেজ বলো, এরকম আসতে পারে। ছোটখাটো মানে শর্ট কোশ্চেনই জেনারেলি বেশি আসে। যেটা ইম্পর্টেন্ট কোশ্চেন এখান থেকে আসে পরীক্ষাতে, সেটা হলো সিঙ্গেল সার্কিট এবং ডবল সার্কিটের একটা কম্পারেটিভ স্টাডি করো, একটা পার্থক্য। এই জায়গাটা আমি নেক্সট দিন তোমাদের পড়াবো। আজকের ক্লাস কেমন লাগলো তোমরা জানাবে, যদি কিছু জিজ্ঞাসা থাকে সেটাও করতে পারো। আজকে এইটুকুই থাক। থ্যাংক ইউ।